জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। সবকিছু ঠিকঠাক থাকলে উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, নার্স, ব্যক্তিগত সহকারী সহ 15 জন। দলীয় সূত্রে জানা যায় কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যাবেন। সঙ্গে যাবেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল। এছাড়া 6 চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সচিব, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন গৃহকর্মী। গেল 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে পারেননি বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি, হৃদরোগ সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। সরকার রাজনীতিবিদদের পেছনে পড়ে না থেকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় তিনি একথা বলেন। এখন ঐক্যবদ্ধ থাকা জরুরি উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, প্রশাসন সহ সব জায়গায় থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে ষড়যন্ত্র চলমান থাকবে। বলেন, জনগণই সিদ্ধান্ত নেবেন কে দেশ পরিচালনা করবে। এ সময় গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের দলীয়করণ না করার আহ্বান জানান বিএনপির এই নেতা। যিনি শহীদ হয়েছেন তার কোনো রং নেই, সে শহীদ। যে পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে পঙ্গু হয়েছে দেশের জন্য। যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য। আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তা নাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে, কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় এই সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে বলেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। এই সময় সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল আখ্যা দিয়ে দ্রুত নির্বাচনে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ সময় সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় সবাইকে সতর্ক করে বলেন, আন্দোলনের আকাঙ্ক্ষাকে বিভক্ত হতে দেয়া যাবে না, তাহলে ফ্যাসিবাদরা সুযোগ পাবে। ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, সেই সরকার তো স্বৈরাচারী হতে বাধ্য। আর যে সরকার নির্বাচিত সরকার হয়, যে সরকারকে জনগণের কাছে যেতে হয়, সে সরকারকে জনগণের ভাবনা মাথায় রাখতে হয়, সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। আমরা সেই ব্যবস্থা চাই যে 5 বছরের জমিদার মার্কা কোনো সরকার চাই না। 21 বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে, আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন, আপনি 63 বছর পরেও আপনার দলকে আর কখনই কামব্যাক করাতে পারবেন না। নির্বাচন হলে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর হাসপাতাল মোড়ে বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে সচেতন হতে হবে। সভায় ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। তারেক রহমান সম্পর্কে কত কিছু বলা হয়েছে, কিন্তু আজকে তারেক রহমান ইনশাল্লাহ যে পর্যায়ে আছে, আগামীতে নির্বাচন হইলে জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ।
ভারত বন্ধু বেশে 53 বছর এদেশে ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় যশোর জেলা জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। জাতীয় স্বার্থের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ শোষণ করতে গিয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। এ সময় দেশের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দিয়ে পাশে থেকে তাদের সহায়তা করারও কথা জানান তিনি। আসলো বন্ধুর বেশে, শুরু করে দিল ডাকাতি, এ কেমন বন্ধু? 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে যা হলো, সমস্ত আর্মস ইমিউনিশনস, সমস্ত ভেহিকলস সবগুলা নিয়ে তারা চলে গেল তাদের দেশে। 53 বছর আমাদের প্রাণের বন্ধু গুলির একটা কুশও বাংলাদেশকে ফেরত দিল না। এর আগে বুধবার সকালে রাজধানীর আগারগাঁয়ে বিআইসিসিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর জাতীয় চিকিৎসক সমাবেশে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে সব ধরনের বৈষম্য দূর করতে হবে। জামায়াতের আমির বলেন, দেশে সত্যিকারের পরিবর্তনের জোয়ার এসেছে, এটি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসা গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি, বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। প্রিয় বাংলাদেশ, আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যায়। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার পাইলট। শেখ পরিবার গোটা বাংলাদেশকে জিম্মি করে বাপদাদার সম্পত্তি হিসাবে ভোগ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এ কারণে দেশের দামাল সন্তানেরা জীবন ও রক্ত দিয়ে স্বৈর শাসককে উৎখাত করেছে। বুধবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনকে কেন্দ্র করে সমবেত হন স্থানীয় জামায়াতের কর্মীরা। পরে দলীয় বিষয়ে নানা আলোচনা করেন। এ সময় আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিস্তার পানি সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সে অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার দুপুরে নীলফামারীর জলঢাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন বৈষম্য হয়েছে, কিন্তু এ সরকারের আমলে সারা দেশে সমানভাবে উন্নয়ন হবে। উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই অঞ্চলে স্থলবন্দর কৃষিভিত্তিক উন্নয়নের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন তিনি। এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তথ্য প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। এই সফরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি উপজেলায় 2000 করে শীত বস্ত্র বিতরণ করেছেন পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা। শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। সুতরাং উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ করা সম্ভব হয়, উত্তরবঙ্গের যে স্থলবন্দর আছে সেটাকে আরো শক্তিশালীকরণের উদ্দেশ্যে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে অবশ্যই আলোচনা করব। গণশুনানি আয়োজন করা হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব, তিস্তা নিয়ে আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী
এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে। সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী ঘুষ নিলে তাকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার পঞ্চগড়ের অটোয়ারিতে শীতবস্ত্র বিতরণ ও গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোকে আর্থিক চেক প্রদান অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। জনগণের জন্য যারা কাজ করবে এমন প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। যত অফিস আছে সরকারি অফিস, এই অফিসের যারা কর্মকর্তা কর্মচারী তারা যদি ঠিক মতো কাজ না করে ধান্দাবাজি করে, টাকা নেয়, লুটপাট করে, তাহলে উন্নতি সম্ভব না। এই অভ্যুত্থান একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, কেউ যদি জনগণের কথা না শুনে, জনগণের কথা না বলে, ব্যক্তি স্বার্থ নিজের আখের গুছা, তাদেরকে এইভাবে শেখ হাসিনার মতো এলাকা ছাড়া করতে হবে। দেশের নদীগুলোকে দখল এবং দূষণমুক্ত করতে 64 জেলায় কমপক্ষে একটি করে নদী নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023 বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরিবেশকে ব্যক্তি নয় বরং জাতীয় স্বার্থ বিবেচনা করে সকলকে আহ্বান জানান উপদেষ্টা। এ সময় হালদা নদী সংরক্ষণে বিশেষ অবদান রাখায় ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়াকে পদক দেয়া হয়। 53 বছরের সমস্যা আপনি 1 বছরে সমাধান করতে পারবেন, কিন্তু সমাধানের প্রক্রিয়াটাও যদি আমরা শুরু করে দিয়ে যেতে পারি, যদি জনগণকে বুঝাতে পারি যে কেন এই সমাধানগুলো দরকার এবং এই সমাধানগুলো সম্ভব, তাহলে আমার মনে হয় একটা কাজ হবে। ঢাকা শহরের যে 7টি নদী আছে, এটার মধ্যে কোনটাকে যে দূষণমুক্ত করার কাজটা সহজ হবে আমার মাথায় কোনোভাবেই খেলে না। আর নদীগুলো এতই দূষিত যে এগুলোর থেকে মানুষকে খাবার শোধন করেও খাওয়ার পানি দেওয়া যাচ্ছে না, যার জন্য এখন মেঘনা যাচ্ছি, পদ্মা যাচ্ছি। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। বুধবার পালিত হলো শুভ বড়দিন। ভোরের আলো ফুটতেই শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে চার্চে সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নতুন কাপড়, অলংকার আর নানা সজ্জায় নিজেদের সুসজ্জিত করে যিশু ভক্তরা অংশ নেয় বড়দিনের প্রার্থনায়। এ সময় তারা নিজ পরিবার, দেশ এবং বিশ্বের মঙ্গল কামনা করেন। বড়দিনে পৃথিবীতে মানুষ রূপে আবির্ভূত হন প্রভু যিশু। তার এই আগমনের মূল লক্ষ্য ছিল প্রেম ও শান্তির বাণী ছড়িয়ে দেয়া। তাই তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা পারস্পরিক ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব তৈরির শপথ নেন বড়দিনে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই যিশু ভক্তরা আসতে শুরু করেন চার্চে। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে যিশুকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য এবং তাদেরকে সঠিক পথ দেখানোর জন্যই পৃথিবীতে আগমন ঘটেছিল ঈশ্বর পুত্র যিশুর। তাই তো বড়দিনে সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা। সবার জন্য আমরা দোয়া করি বা প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। এই দিনটা আজকে আমরা শুভ মনে করি। শুভ বড়দিন, শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে। বড়দিনটা আমাদের জন্য অবশ্যই যীশু খ্রিস্টের কাছে একটা আনুগত্য দেখিয়ে আমরা যেন তার সেই মূল্যবোধ, তার সেই ব্যক্তিত্ব নিয়ে যেন আমরা প্রত্যেকেই আমাদের সেবা কাজ করতে, মানবতার জন্য আমরা কাজ করার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের বিশ্বাসের নবায়নটা করি এই বড়দিন উপলক্ষে। ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বড়দিনের উৎসব। বুধবার সকাল থেকে গির্জায় গির্জায় চলে বিশেষ প্রার্থনা। আনন্দে মাতেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।
চট্টগ্রামের পাথরঘাটা পবিত্র জমপালা রানীর ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা করেন যিশু ভক্তরা। এদিকে শীতের সকালে সৈয়দপুরের গির্জায় গির্জায় জড়ো হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এছাড়া খুলনা ও রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হয়। নগরীর বাইরেও সব গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করব, তারপর মানুষের ঘরে গিয়ে পিঠাগুলি খাবো। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। যত পাপ কালিমা করেছি তা থেকে যেন আমরা আর না করি এবং সামনের দিকটা যেন আরো সুন্দরভাবে আগামী বছরটা উদযাপন করতে পারি। সবাইকে যেমন একজন একজনকে ভালোবাসে আর ভালোবাসা দিয়ে আমাদের জীবন কাটাতে পারি। বিশেষ প্রার্থনায় আমরা নিবেদন করব আমাদের দেশকে, বিশেষ করে আমাদের দেশে যাতে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা বিরাজ করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। বুধবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে খ্রিস্ট সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান যোগ দেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, বিশপ বেজয় নাইফেরাস ডিক্রুজ, বিভিন্ন বিদেশি মিশনের রাষ্ট্রদূত, প্রতিনিধি, খ্রিস্ট সম্প্রদায়ের বিশিষ্টজন, ধর্মীয় নেতারা। বড়দিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি এ সময় বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। মহামতি যীশু খ্রিস্টের শিক্ষা সারা জীবনে প্রতিফলিত হলে সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং শীতকালীন ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ভিড়ে মুখর পর্যটন স্পটগুলো। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে আনন্দঘন সময় পার করছেন সকলে। বুধবার সকাল থেকে জমজমাট পর্যটন নগরী কক্সবাজার। সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেন্ট মার্টিন দ্বীপেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। এরই মধ্যে হোটেল মোটেলগুলোতে প্রায় 100% বুকিং সম্পন্ন হয়েছে। বেড়েছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা। একই চিত্র দেখা যায় কুয়াকাটায়ও। বড়দিন ও শীতকালীন ছুটিতে আসা পর্যটকরা জানান মুগ্ধতার কথা। তবে হোটেল ভাড়া ও খাবারের দাম নিয়ে অভিযোগও রয়েছে অনেকের। এই বছর অনেক বেশি ভিড়, আর হোটেলেও খাবার দাবারে অনেক বেশি দাম। খুব সুন্দর একটা জায়গা, এখানে কাকড়ার চর আছে, আবার ঝাউবন আছে ওদিকে, দেন আর ওই দিক থেকে গেলেই হচ্ছে কি সুন্দরবন দেখা যাবে ওই পাশে। এর আগেও আসছি, বাট এই শীত মৌসুমে আইসা অনেক ভালো লাগতেছে ফ্যামিলি সহকারে। পর্যটক আসলে তো মনে করেন আমাদের ব্যবসা, আর মনে করেন এখন একটু পর্যটক বেশি আসতেছে, তাই ব্যবসা ভালো যাচ্ছে। নানা আনুষ্ঠানিকতায় বিশ্বময় জুড়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথেলহেমে। মধ্যরাতে বেথেলহেমের চার্চ অব দ্য নেটভিটিতে প্রার্থনার জন্য আসেন ভক্তরা। খ্রিস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চের বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দেন পোপ ফ্রান্সিস। পালন করা হবে 25 বছর পর ফিরে আসা রজত জয়ন্তী ক্যাথলিক হলি ইয়ার। বড়দিন উপলক্ষে বিশ্বের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাতেও। চার্চগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বছর নেই কোনো আলোকসজ্জা।
তাবলিগ জামায়াতের কার্যক্রম এক ছাতার নিচে আনতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ। ধর্মীয় বিষয়ে বৈষম্য নিরসনে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বলা হয়, তাবলিগ জামাতের অভ্যন্তরে বিভক্তি ও রক্তক্ষয়ী সংঘর্ষ স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাবলিগ জামায়াতের সমতা প্রতিষ্ঠায় কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। গঠিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে বলে জানান তারা। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করা। উভয় পক্ষের মুরব্বীদেরকে সংলাপে আসতে হবে যে কার কি অভিযোগ। পাকিস্তানের মাওলানা তাকি উসমানী সাহেব, আমাদের ভারতের দেওবন্দ মাদ্রাসার হজরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, আমরা দুই পক্ষের মুরব্বীরা ওনাদেরকে মানে। তো যদি দুই পক্ষ একত্র হয় তাহলে আমরা এই দুইজন মুরব্বীর মধ্যস্থতায় তাদেরকে বিচারক হিসেবে রেখে দুই পক্ষকে আমরা সংলাপের মধ্যে বসিয়ে আমরা একটা সমাধানে আসতে পারি। বেতন ভাতা সংক্রান্ত ক্ষোভ থেকেই চাঁদপুরে সারবাহী জাহাজের 7 নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। বুধবার কুমিল্লায় সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে এলিট এই ফোর্স। জাহাজের কর্মীদের ঘুমের ওষুধ খাওয়ানোর পর আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে এই ব্যক্তি একাই জবাই করে হত্যা করেছে বলে উঠে এসেছে জিজ্ঞাসাবাদে। এর আগে আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেফতার করে র্যাব। সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজের 5টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর গুরুতর জখম অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 2 জনের। পরে মঙ্গলবার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে চাঁদপুর জেলা পুলিশ। 10 কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্টার কর্মচারীদের বেতন ভাতা, ছুটি এবং অন্যান্য সুবিধাদি সঠিক সময়ে প্রদান করত না। মূলত এই ক্ষোভ থেকে সে একটি পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে গত 18 ডিসেম্বর তারিখে সে 3 পাতা ঘুমের ওষুধ ক্রয় করে। ঘটনার দিন রাতে খাবারের সাথে 3 পাতা ওষুধ মিশিয়ে দেয় এবং যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মাস্টারকে সে গিয়ে মাস্টারের কক্ষে চাইনিজ কুড়াল দিয়ে হত্যা করে। চাঁদপুরে লাইটারের জাহাজ এমভি আল বাকেরার 7 খুনের আসামি আকাশ মণ্ডল ইরফানকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যায় শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক। বিকেলে আসামি ইরফানকে আদালতে তোলেন হরিণা নৌ পুলিশ। পরে তার 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম। এ সময় সরকার পক্ষের বেশ কয়েকজন আইনজীবী আদালতে উপস্থিত থাকলেও আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অধিকতর তদন্ত শেষে এই ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন সরকার পক্ষের আইনজীবীরা। চাঁদপুরের 7 নৌ শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। মেঘনায় জাহাজের 7 নৌ শ্রমিককে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালে জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের মানববন্ধনে তিনি একথা বলেন। এ সময় নৌ শ্রমিক কর্মচারীদের হত্যায় জড়িত সবাইকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে শ্রমিক দলের নেতাদের অভিযোগ, নৌযান শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তারা। 7 জন নিরীহ নাবিককে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পিছনে কি ষড়যন্ত্র রয়েছে এটা খুঁজে বের করার দাবিতেই আজকের এই শ্রমিক জমায়েত। এই শ্রমিক জমায়েতের আগে সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি।
সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে 2 যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে 1 লাখ টাকা উদ্ধার করা হয়। বুধবার সকালে উপজেলার জিগাতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়। বিজিবির ধারণা তারা চোরা কারবারির সাথে যুক্ত। টাকা নিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিল। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কথা জানায় বিজিবি। পার্বতীপুর রাজশাহী রুটে পুনরায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বেশ কয়েকটি সামাজিক সংগঠন। এ সময় বক্তারা বলেন, রাজশাহী পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি 2023 সালের 22 ডিসেম্বর নিরাপত্তার অজুহাতে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় পশ্চিমাঞ্চল রেলওয়ে। এরপর দীর্ঘ 1 বছর পর হলেও ট্রেনটি চালু করা হয়নি। অথচ এই ট্রেন আন্তঃজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের মালামাল আনা নেয়ার জন্য ব্যবহার করতেন। এছাড়া নিম্ন আয়ের মানুষের যাতায়াতে ট্রেনটি সুবিধা তৈরি করেছিল। এ অবস্থায় ট্রেনটি আবারও চালুর জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। এই উত্তরা ট্রেন কি পরিচালিত হয় কিন্তু দেশ জুড়ে বইছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ভোরে যান চলাচলে বেগ পেতে হচ্ছে পরিবহন চালকদের। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.3 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় কন্যা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে প্রান্তিক এই জেলায়। তাপমাত্রা ওঠানামা করছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জেলার 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলছে মাত্র 12,000 কম্বল ও 33 লাখ টাকা। এদিকে মৌলভীবাজারে আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে হিমেল হাওয়ায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের কারণে সবজি ও বোরো ধানের মাঠে সঠিক পরিচর্যা না করতে পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। যশোরের হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। জ্বর, নিউমোনিয়া, সর্দির মতো রোগের প্রকোপ বাড়ছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। কাজাখস্তানের আক্তাও এলাকায় আজারবাইজানের এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাণ গেছে 42 জনের, জীবিত উদ্ধার হয়েছে আরও 28 জন। 22 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বিমানটিতে 62 জন যাত্রী ও 5 জন ক্রু ছিলেন। আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি লম্বাভাবে মাটিতে পড়ে বিধ্বস্ত এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোনজি শহরের দিকে যাচ্ছিল বিমানটি। আজারবাইজান এয়ারলাইন্সের প্রাথমিক ধারণা পাখির সঙ্গে আঘাত লেগে দুর্ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে অর্ধশতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। পাকিস্তানের আকস্মিক বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকায় অন্তত 46 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান থেকে আসা শরণার্থী ছিলেন। আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায় এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে সব বিমান হামলা চালায় পাকিস্তান। ভারতের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 5 সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি মহাসড়ক থেকে
300 ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন চালক। দুর্ঘটনাস্থলের কাছেই রয়েছে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা, আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই গভীর খাতে পড়ে যায় গাড়িটি। আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। এর পেছনে কোনো সন্ত্রাসী কার্যক্রম থাকতে পারে এমন অভিযোগও অস্বীকার করছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক জান্তা বাহিনীর কাছ থেকে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় চীন রাজ্যের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড। রাজ্যের সর্বশেষ মিন্দাত ও কানপেতলেথ নামের দুটি শহরের পতনের পর জান্তা বিরোধী বিদ্রোহীরা চীনের ৮০%-এরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। সোমবার সংবাদ মাধ্যম দ্য ইরাবতীকে দেয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র গোষ্ঠী চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং জানান, দক্ষিণাঞ্চলীয় চীন রাজ্য মুক্ত করা হয়েছে এবং তাদের সেনারা রাজ্যের উত্তরে ফালামে অবস্থিত জান্তা বাহিনীর সর্বশেষ ঘাঁটি ২২৮তম পদাতিক ব্যাটালিয়নে হামলা করেছে। জানানো হয়, রাজধানী হাকা, ফালাম, তেদিম এবং থানলাং শহরে জান্তা সদস্যদের চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া পালেতোয়া, মাটুপি, কানপেতলেত, মিন্দাত ও টনজাং শহরে জান্তা সেনাদের পতন হয়েছে। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মারানহাউতে সেতু ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। এখনও নিখোঁজ 12 জন। এছাড়া হাজার হাজার লিটার কীটনাশক ও সালফিউরিক অ্যাসিড বহনকারী লরিগুলো নদীতে পড়ে যায়। এতে নদীর পানি দূষিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানি দূষণের কারণে ব্যাহত হচ্ছে ডুবুরিদের উদ্ধার কাজ। টোকার্টিনস নদীর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ব্রাজিলের ফেডারেল সরকার। সেতু পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের গভর্নর। এই সেতুটি বেলেম ও ব্রাজিলিয়া মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। গেল রোববার সেতুটি ধসে পড়ে। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি সরকারি হাসপাতালে দুর্বৃত্তদের গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে 2 জন সাংবাদিক এবং পুলিশ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বন্ধ হয়ে যাওয়া সরকারি হাসপাতালটি পুনরায় চালুর ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই একদল সশস্ত্র লোক অতর্কিত হামলা চালায়। এ সময় অনেকে দেয়ালে টপকে হাসপাতাল থেকে বের হয়। গেল মার্চ মাসে গ্যাং হামলার কারণে বন্ধ হয়ে যায় স্টেট ইউনিভার্সিটি অফ হাইতি হাসপাতাল। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। শ্রীলঙ্কায় টি10 লিগে খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সাব্বির রহমান। সে ধারাবাহিকতায় এবার বিপিএলও পারফর্ম করতে চান তিনি। আসরে ভালো খেললেও সুযোগ মিলবে জাতীয় দলে, এমনটাই বিশ্বাস সাব্বির রহমানের। আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি, আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি, এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি। এটাই ইউটিলাইজ করেছি, চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায়, কীভাবে আমার স্ট্রাইকটা বেরোনো যায়, আর টিম হিসেবে খেলা যায়। আমার কাছে মনে হয় আমি কনফিডেন্স ফিরে পেয়েছি। কিন্তু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে, আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে, সেটা অনুযায়ী খেলার চেষ্টা করব। ভারতীয় বোলার হিসাবে আইসিসি র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ডে ভাগ বসালেন জাসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে 94 রানে 9 উইকেট শিকার করে এই কীর্তি গড়েছেন তিনি। আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ধরেই শীর্ষে আছেন এই ভারতীয় পেস সেনসেশন। ব্রিসবেন টেস্টের পর বুমরার নামের পাশে যোগ হয় আরও 14 পয়েন্ট। ফলে বর্তমানে তার মোট রেটিং পয়েন্ট 904। এর আগে ভারতীয় বোলারদের মধ্যে এত রেটিং পয়েন্ট অর্জন করতে পেরেছিলেন কেবল রবীন্দ্রচন্দ্রন অশ্বিন। সম্প্রতি অবসর নেয় এই তারকা অলরাউন্ডার 2016 সালের ডিসেম্বরে গড়েছিলেন এমন কীর্তি। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে 2-এ থাকা কাগিসো রাবাদার চেয়েও 48 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন বুমরাহ।
বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ পঞ্চম টেস্টের জন্য আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দুর্দান্ত আম্পায়ারিংয়ের জন্য বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ। এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার পরও অসাধারণ আম্পায়ারিংয়ে অব্যাহত রেখেছেন তিনি, যার স্বীকৃতিস্বরূপ এবার বাংলাদেশি এই আম্পায়ারের ডাক পড়েছে বর্ডার গাভাস্কার ট্রফির মতো হাই ভোল্টেজ সিরিজে। মেলবোর্নে চতুর্থ টেস্ট শরফুদ্দৌলা সৈকত টিভি আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন, আর পঞ্চম ও শেষ টেস্ট থাকবেন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে। এর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ডারবান টেস্টে তার আম্পায়ারিং বেশ প্রশংসা কুড়িয়েছে। তার বিপক্ষে 8 বার রিভিউ নিলেও সফল হয়নি প্রতিপক্ষ। ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকেলে বেলুন উড়িয়ে ও ডিসপ্লের মাধ্যমে খেলার উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। বৃহত্তর ময়মনসিংহের 7টি জেলা ইউনিট ও মহানগর বিএনপির ইউনিট লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলায় অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ, সাবেক অধিনায়ক আমিনুল হক সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাবিবুন্নবী খান সোহেল বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে তারেক রহমানের নেতৃত্বে গ্রামগঞ্জের বিলুপ্ত খেলাগুলো আবারও সগৌরবে ফিরিয়ে আনবে। এছাড়াও খেলাধুলার প্রতি প্রয়াত আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন আয়োজকরা। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।